আচ্ছা দেখাও, আমরা এখানে তিনটা জিনিস হিসাব করব। তিনটা জিনিস কি? ড্রাম ডিমের ওয়াইন্ডারের জন্য অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, ট্রাভার্স রেশিও আর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড। তো আমরা প্রথমে ধরে নিয়েছি আমাদের যে ড্রামটা আসে তার ডায়া হচ্ছে ডি, আর প্যাকেজের ডায়ামিটার তো ভেরি করে, তারপর যখন জাত সেই হিসেবে আমরা স্মল ডি ধরলাম। আরপিএম অফ ড্রাম এটা তো ফিক্সড, এটা ক্যাপিটাল এন, আর আরপিএম অফ প্যাকেজ এটা তো ভেরি করবে, এই জন্য এটা স্মল এন ধরলাম। তাহলে এই দুটো হচ্ছে ভেরিয়েবল আর এই দুটো হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা আমরা বুঝতেছি যে ডি ইজ কনস্ট্যান্ট, বাট স্মল ডি উইল ইনক্রিজ উইথ দ্য প্যাকেজ বিল্ডিং। প্যাকেজ বিল্ড করার সাথে সাথে স্মল ডি বাড়তে থাকবে। বাট ইফ দ্যার ইজ নো স্লিপেজ, যদি স্লিপেজ না ঘটে থাকে, প্যাকেজ বড় হোক ছোটো হোক, আরপিএম বাড়ুক কমুক, এই সারফেস স্পিড অফ ড্রাম ইজ ইকুয়াল টু সারফেস স্পিড অফ প্যাকেজ। যে কথাটা আগেও বললাম যে সারফেস কোণটাকে ঘুরলে দুটো সারফেস স্পিড সমান হয়। তাহলে আমরা পাই ডি এন মানে ড্রামের সারফেস স্পিড আর হচ্ছে কি প্যাকেজের সারফেস স্পিড পাই ডি স্মল এন। আচ্ছা এখানে এন কনস্ট্যান্ট, কারণ কি এটা মোশন পায় হচ্ছে সরাসরি মোটর থেকে, এটার ঘূর্ণন গতিটা কনস্ট্যান্ট থাকে, নির্দিষ্ট হারে প্রতি মিনিটে ঘুরে। আর এনটা কমতে থাকবে যেহেতু ডায়া বাড়তে থাকে, ডি যেহেতু ইনক্রিজ করতে থাকে, আলটিমেটলি এই এনটা আস্তে আস্তে রিডিউস করতে থাকবে সময়ের সাথে সাথে যখন প্যাকেজ বিল্ড হতে থাকবে সেই সাপেক্ষে। তো আমরা যেহেতু এন কনস্ট্যান্ট মানে কি এটা কনস্ট্যান্ট রেটেই ঘুরে, মানে সময়ের সাথে সাথে তার ঘূর্ণনের গতিটা কনস্ট্যান্ট, সুতরাং দেখা যাবে ট্রাভার্স স্পিড এবং সারফেস স্পিডটা কনস্ট্যান্ট হবে। মানে সারফেস স্পিড তো কনস্ট্যান্টই যেহেতু সারফেস কোণটাকে ঘুরে, এবং ট্রাভার্স স্পিডটাও কনস্ট্যান্ট হবে। মানে যেহেতু এটা কনস্ট্যান্ট রেটে ঘুরে এবং এর গায়ে দাগ কাটা আছে কনস্ট্যান্ট দাগগুলো তো আর ভেরি করে না। ড্রামের গায়ে যে স্লট কাটা আছে স্লটগুলো তো ফিক্সড, শুধু একই স্লট দিয়ে ইয়ার্ন ট্রাভার্স করে এবং সেটা একই রেটে ঘুরে, তখন এই ট্রাভার্সিং স্পিডটা যে হারে ডানে যাচ্ছে যে হারে বামে আসতেছে সেই স্পিডটা কি বাড়বে কমবে? না, এটা কনস্ট্যান্ট থাকবে। সো এই কারণে দেখা যাবে যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি হবে ওয়াইন্ডিংয়ের, মানে থিটাটা কনস্ট্যান্ট থাকবে এবং ওয়াইন্ডিং স্পিডটাও কনস্ট্যান্ট হবে, কিন্তু ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট হবে না হয়তো। এই জিনিসটা আমরা এখনই অনুমান করতে পারতেছি, বাট এই যে আমরা যেটা হাইলাইট করে দেখালাম এই কথাটাই আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব যে এখানে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা কনস্ট্যান্ট থাকে, ওয়াইন্ডিং স্পিডটা কনস্ট্যান্ট থাকে এবং ট্রাভার্স রেশিওটা হয়তো বা কনস্ট্যান্ট থাকে না। তো সেই জন্য আমরা লেন্থ ধরে নিলাম প্যাকেজ এবং ড্রামের লেন্থ, মানে এটার লেন্থটা হচ্ছে এল, প্যাকেজটা সমান দুইটা, আমরা যদি একটু বড় আঁকছি দুইটা আসলে কি সমান, এক সমান কিন্তু, মানে প্যাকেজটা যত বড় ড্রামটাও ঠিক ওয়াইডের দিক থেকে তত বড়। তাহলে এল হচ্ছে কি লেন্থ অফ প্যাকেজ অ্যান্ড ড্রাম, প্যাকেজ এবং ড্রামের লেন্থ সমানই। 2L মানে কি ডিস্টেন্স ফর ডাবল ট্রাভার্স, মানে একবার ট্রাভার্সিং হয়ে ডানে যাবে আবার বামে আসা পর্যন্ত কতটুকু ডিস্টেন্স কভার করে 2L পরিমাণ। আচ্ছা এসটা আমরা কি ধরে নিলাম নাম্বার অফ রেভলিউশন অফ ড্রাম ফর ডাবল ট্রাভার্স। একটা ডাবল ট্রাভার্স দিতে মানে এটা এদিকে গিয়ে আবার এদিকে ফিরে আসতে, ড্রামের জন্য প্যাকেজের জন্য না, ড্রামটা ডানে গিয়ে বামে বা ফিরে আসতে কয়বার ঘুরে। ধরো এই যে দুইটা ঘূর্ণন দিয়ে এখানে আসছে, আবার দুইটা ঘূর্ণন দিয়ে এখানে ফিরে আসছে, তাহলে কত 4, এসের মানটা হচ্ছে এটা। এখন আমাদেরকে থিটা লাগবে না, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড। প্রথমে হিসাব করতে হবে কি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, ওই গত ক্লাসে তো ফর্মুলা দিয়ে দিছি, ট্যান থিটা সমান কি ভিটি বাই ভিএস, ট্রাভার্স স্পিড বাই সারফেস স্পিড। তো ট্রাভার্স স্পিড ছাড়া কি তুমি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড হিসাব করতে পারবা না, তো ট্রাভার্স স্পিড লাগবে, ভিটি লাগবে। তো ভিটি আমরা কীভাবে হিসাব করবো? ভিটি মানে কি ট্রাভার্স স্পিড, তো স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, তার মানে কি ট্রাভার্সিং হয় কোন দিকে, ডানে বামে নাকি সামনের দিকে? ডানে বামে। তো ডানে সে দুইটা ট্রাভার্স দিতে কতটুকু ডিস্টেন্স কভার করে সেটা আমি উপরে লিখবো, আর ওই দুইটা ট্রাভার্স দিতে তার কত সময় লাগে সেটা আমি নিচে লিখবো। তাহলে এখনও কি ভেলোসিটি হয়েছে না, ট্রাভার্সিং ভেলোসিটি হলো না? আচ্ছা তাহলে এই যে ডিস্টেন্স কভার, একবার ডানে গেলো একবার বামে আসলো, কতটুকু ডিস্টেন্স কভার করে? 12 পরিমাণ, তাহলে 12 লিখলাম উপরে। এখন তোমরা কি আমাকে বলতে পারবা কত সময় লাগে একটা ডাবল ট্রাভার্স দিতে? না, ট্যান থিটার মান তো নাই। আমার কাছে কি আছে? এস আছে এবং এন আছে। এস এবং এন এর সাহায্য নিয়ে তুমি কি কখনো টাইমটা হিসাব করতে পারবা? দেখো তো মানে এন মানে টি সমানটা টি সমান কি হবে? টি সমান কি হবে? কিভাবে এন বাই এস কিভাবে? এস সময় এন বাই টি তো মুখস্থ বললে হবে না, মানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা আমি সহজ করে দিই, তোমরা দেখো এখন পারো কিনা। মনে করো এই এনটা আমাদের কি আরপিএম বোঝায় না, আর এসটা কি বোঝায়? না, কয়বার ঘুরে একটা ডিস্টেন্স কভার করতে হবে, দুইবার ফিরে আসার জন্য। মনে করো তোমার কাছে একটা ড্রাম আছে, এই ড্রামটা একটা নির্দিষ্ট সময়ে ঘুরে, মনে করো এটা আরপিএমটা হচ্ছে 60,
আরপিএম 60 দ্বারা আমি কি বুঝি? মিনিটে 60 বার ঘুরে। আচ্ছা, এটা দেখা গেছে এখানে আসতে এবং এখানে ফুল ফিরে আসতে 2টা ঘূর্ণন দেয়, আবার এখানে আসতে মোট আরও 2টা ঘূর্ণন দেয়, তার মানে 4টা ঘূর্ণন দেয় সে পুরো একবার ডানে গিয়ে আবার বামে ফিরে আসতে। এখন তোমাকে যদি আমি বলি সে একবার এখান থেকে এখানে যেতে আবার এখান থেকে এখানে আসতে কত সময় লেগেছে, সেটা তুমি কীভাবে হিসাব করবা? এই 60 আর 4কে সাহায্য নিয়ে 4/60 না? এটা বুঝো সবাই? কীভাবে বুঝছো? এই যে ঐকিক নিয়মে তুমি হিসাব করো, অনেকে ঐকিক নিয়ম ভালো বোঝে, তো ঐকিক নিয়ম হিসাব করলেও তুমি পেয়ে যাচ্ছ যে আমার 1 মিনিটে 60 আমার লাগবে কি সেটা দেখতে হবে আগে। কী লাগবে? টাইম লাগবে। তার মানে 60 বার ঘুরতে তার সময় লাগে কতটুকু? 1 মিনিট। তাহলে একবার ঘুরতে তার কত সময় লাগবে? 1/60। আর আমার এই যে মানটা হচ্ছে 4 কি ফিক্সড থাকবে? 4 তো একটা ভেরিয়েবল ভ্যালু, সেটা হচ্ছে এস এর মান। এস এর মান যত তত, এস টাইমস এস এর মান যদি 5 হয় 5, এস এর মান 2 হলে 2, এস এর মান 2। আমরা তো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। এই 60 কি ফিক্সড হবে না? সেটা তো এন এর মান ডিপেন্ড করবে, এন যত তত। আমরা 60 যদি দেখা যায় তাহলে মনে করো 4 বার ঘুরতে সময় লাগবে 4/60। এককটা কি? মিনিট কিন্তু, তাই না? তো এই জন্য আমরা যদি এটাকে এসটাকে এন দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? এসকে এন দ্বারা ভাগ করলে কি পাবো? সময় পাবো। কিসের সময়? 1 ডাবল ট্রাভার্স দিতে, মানে একবার ডানে গিয়ে বামে ফিরে আসতে মোট কত সময় লাগে? এটা তো 2টা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওয়াইন্ড কত, মানে পুরো ঘুরে আসতে 2টা ঘূর্ণন দিয়ে আসতে, মানে ডাবল ট্রাভার্স দিতে কতবার ঘুরতে হয়, আর মিনিটে সে কয়বার ঘুরে। 2টা বিষয়কে কিন্তু কনসিডারেশন আনতে হবে। 2টা বিষয়কে কনসিডারেশন আনা হলো এস এবং এনকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে সময়টা। তাহলে এটা যদি আমরা এখানে লিখি তাহলে কি পাবো? 2ln/s। এবার আসো ট্রাভার্স স্পিড কত পেয়ে গেছি, 2ln/s। আর বিএস কত বলতে পারবা? বিএস ওয়াইন্ডিং স্পিড। ওয়াইন্ডিং স্পিড মানে সারফেস স্পিড। সারফেস স্পিড কত? π/d/n। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আলটিমেটলি কি দাঁড়ায়, বা নিচে লিখি, তো এখন এই যে এখানে 5টা রাশি আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে এল, পাই, ডি, এস। এই 5 জনের মধ্যে ভেরিয়েবল কে আর কনস্ট্যান্ট কে? সব কনস্ট্যান্ট না? পাইও তো কনস্ট্যান্ট, 2ও কনস্ট্যান্ট, আর বাকি 3টা যে উপাদান আছে এল তো ফিক্সড, এস এর মান ফিক্সড। কয়বার ঘুরে আসবে? কারণ ফিক্সড কেন? ফিক্সড এই জন্য যে গ্রামের মধ্যে স্লট কাটা আছে, এই যে এখানে স্লট কাটা আছে, সে ঘুরে আসে যে ডানে গিয়ে বামে যে ঘুরে আসে সে সেম পরিমাণ ঘুরে আসে। কারণ যে স্লটকে তো সে ফলো করে, স্লট যদি 4 বার কাটা থাকে সে 4 বারই ঘুরে আসবে, 2 বার কাটা হলে 2 বারই ঘুরে চলে আসবে। এর তো এসটা ফিক্সড থাকে। এবং ডি তো ফিক্সডই, আমরা আগেই জানছি যে যেহেতু এটা ড্রামটাকে মোটর ঘুরায়, তো আমরা এখানে লিখতে পারি এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা কথা এখানে পেলাম, সেটা হচ্ছে ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারে দ্য অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড রিমেইনস কনস্ট্যান্ট উইথ দ্য ইনক্রিজ অফ ডায়ামিটার অফ দ্য প্যাকেজের ডায়ামিটার বৃদ্ধির সাথে সাথে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা কী থাকে? কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা কী থাকে? কনস্ট্যান্ট থাকে। ব্যাপারটা কি ওটা আমি উপরে দেখাই। এখানে বিষয়টা এরকম হয়, ধরো প্যাকেজটা একসময় ছোটো থাকে না, এরকম ছোট থাকে তো এক সময়, আর একটা সময় আস্তে আস্তে বড় হতে থাকে না, এরকম মোটা হয়। একটু দেখো খেয়াল করে, এই যে অ্যাঙ্গেলটা যদি তুমি ফিক্সড রেখে দাও, এই যে থিটাটা, ধরো এই একটা অ্যাঙ্গেল, এখানেও অ্যাঙ্গেলটা ফিক্সড রেখে দাও, কত দূর চলে গেল? অ্যাঙ্গেলটা ফিক্সড রাখতে গিয়ে প্যাকেজটা বড় হয়েছে না? অ্যাঙ্গেলটা যেহেতু ফিক্সড আছে, অ্যাঙ্গেলটা ফিক্সড রাখতে গিয়ে এটা অনেক দূরে চলে গেল না? তার মানে এখানে ফুল কি, মানে এখানে যতটা ট্রাভার্স লাগছিল ডানে যেতে অতটা ট্রাভার্স কি দিচ্ছে না। এই জন্য ট্রাভার্স রেশিওটা দেখবা এখনই আমরা প্রমাণ করবো চেঞ্জ হবে, আমরা আগেও বুঝতে পারি। এখানে অ্যাঙ্গেলটা ফিক্সড হলে ধরো
এখানে গেল, আবার আসলো, আবার ফিরে আসলো, মানে প্রায় আড়াইটা ঘূর্ণন। এটা একটা, এখানে অর্ধেক, দেড় ঘূর্ণন দিয়ে সে ফুল ডানে যায়, আবার দেড় ঘূর্ণন দিয়ে বামে আসে। এখানে কি দেড় ঘূর্ণন লাগে? দুইটা ঘূর্ণনও পুরো রাখতেছে না ডানে যেতে, মানে একটা ঘূর্ণন দিয়ে সে ডানে চলে আসছে, আবার একটা ঘূর্ণন দিয়ে বামে চলে আসতেছে। কেন? ওই যে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা কনস্ট্যান্ট থাকার কারণে প্যাকেজটা বড় হওয়াতে দূরে চলে যাচ্ছে, তো ওই রাস্তাটা সে অতিক্রম করে কিন্তু দূরত্বটা বেড়ে যায়। আচ্ছা, আমরা এখন হিসাব করবো হচ্ছে দ্বিতীয়টা, ট্রাভার্স রেশিও। ট্রাভার্স রেশিওর ফর্মুলা কি? ট্রাভার্স রেশিও কাকে বলে? না, ট্রাভার্স রেশিও মানে কি? 2:1, হ্যাঁ ঠিক আছে, মানে ওয়াইন পার ডাবল ট্রাভার্সে কয়টা ঘূর্ণন দেয়। এখন সেটা তো আমি ধরে নিয়েছিলাম, এই যে এটা না, অ্যাস না, অ্যাসই কি ট্রাভার্স রেশিও? না, অনুপাত তো মানে অনুপাতের মানটা তো একটা সংখ্যা। যেমন ট্রাভার্স রেশিওর সংখ্যা কি? ট্রাভার্স রেশিও মানে সে দুইটা ট্রাভার্স দিতে, ডাবল ট্রাভার্সের জন্য কয়টা ঘূর্ণন দেয়। ধরো এই যে একটু আগে দেখাইলাম যে ডানে যায় গেলে দুইবারে, বামে আসতে দুইবারে, তো ডানে গিয়ে বামে আসতে মোট ঘূর্ণন দিচ্ছে হচ্ছে 4 বার, তাহলে ট্রাভার্স রেশিও 4 না? তাহলে অ্যাস আর ট্রাভার্স রেশিওর মধ্যে পার্থক্য আছে নাকি কোনো? সেম তো হইতো যদি ড্রামটা এবং প্যাকেজটা একই স্পিডে ঘুরতো বা একইভাবে ঘুরতো। একটা তো হচ্ছে ড্রামটা, অ্যাসটা হচ্ছে ড্রামটা ডানে গিয়ে বামে ফিরে আসে। বাট আমরা ট্রাভার্স রেশিও কি ড্রামের হিসাব করি? কিসের হিসাব করি? প্যাকেজের। বুঝছো কি না? জিনিসটা কিন্তু অনেকে কনফিউজ হতে পারে যে একই তো জিনিস, আবার এখানে ট্রাভার্স রেশিও আলাদা করে হিসাব করতেছি কেন? হিসাব করতেছি কারণ হচ্ছে অ্যাস হচ্ছে ড্রামের ক্ষেত্রে যেটা কনস্ট্যান্ট, বাট সে যেন স্লটটা কাটা আছে, তো স্লটটা 3 বার কাটা আছে, তাহলে 3 বার জানে যায় বা 3 বার বামে চলে আসে। কিন্তু প্যাকেজে তো স্লট কাটা নাই, প্যাকেজ বড় হইলে 3 বার যেতে হয় না, ওই দেখলো না যেতে হচ্ছে, এখানে 1.5 বার যেতে হচ্ছে, এখানে একটা ঘূর্ণন, অর্ধেক ঘূর্ণন, 1.5 ঘূর্ণন, তো এখানে কি 1.5 ঘূর্ণন আছে? একটা ঘূর্ণন তো পুরো হচ্ছে না কোনোভাবে। তো এই জন্য দেখা যাবে যে ট্রাভার্স রেশিওটা এখানে ভিন্ন হবে। তো আমরা ট্রাভার্স রেশিওর সংজ্ঞাটা লিখি। ট্রাভার্স রেশিও মানে কি? ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স। এটা আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি, হ্যাঁ, দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, ম্যাথমেটিক্স থেকে সাজেস্ট করে, মানে দুইটাকেই মিনিট দ্বারা ভাগ করলাম। তাহলে উপরে কী পাচ্ছি? ওয়াইন পার মিনিট না? ওয়াইন পার মিনিট মানে কি? আরপিএম। ওয়াইন পার মিনিট, প্রতি মিনিটে কয়বার ঘুরে, আরপিএম বা রেভলিউশন পার মিনিট। আচ্ছা, আর ডাবল ট্রাভার্স পার মিনিট এটা কি বলো তো দেখি? এটার সাথে এটার সম্পর্ক কি? এটার সাথে ডাবল ট্রাভার্স পার মিনিটের সম্পর্ক কি এস বাই এন এর সাথে? এস বাই এনটা কি? সময় কিসের সময়? হ্যাঁ, টাইম পার ডাবল ট্রাভার্স। এখন এখানে লিখছি কি নিচে? ডাবল ট্রাভার্স পার টাইম। তখন কি হবে? উল্টে যাবে, বুঝে নাই? ওখানে আমি হিসাব করতেছিলাম কত মিনিট লাগবে, আর এখানে বলা হচ্ছে যে একটা দিতে কত মিনিট লাগে, মানে এক মিনিটে কয়বার ট্রাভার্সিং দেয়, তাহলে সেটা উল্টে দিলেই হচ্ছে। তো কী লিখতে পারি? এটা হচ্ছে আরপিএমের, আরপিএমকে কী দ্বারা প্রকাশ করছিলাম আমরা? আরপিএমকে এন দ্বারা, আর ডাবল ট্রাভার্স পার মিনিট হচ্ছে এস, এন বাই এস। বুঝা গেছে? বুঝছো কি না? এইটার রাশিটা, এই যে এই রাশিটা টাইম ফর ওয়ান ডাবল ট্রাভার্স, আর ডাবল ট্রাভার্স পার মিনিট কিন্তু উল্টাটাও, একটা উল্টা, এই জন্য এখানে ছিল এস বাই এন, এটাকে আমরা এন বাই এস করে দিয়েছি। তাহলে এখন কি থাকতেছে? এস ইন্টু এন বাই এন। আচ্ছা, এই ইকুয়েশনে আসো, স্মল এন বাই ক্যাপিটাল এন সমান কী পাবো? স্মল এন বাই ক্যাপিটাল এন সমান কী পাবো? ক্যাপিটাল ডি বাই স্মল ডি না? মানে এটাকে আমরা এটাও লিখতে পারি চাইলে, ক্যাপিটাল ডি বাই স্মল, এটাও লেখা যায়। এখন এটা লিখি আর এটা লিখি, এখানে কি সবই কনস্ট্যান্ট আছে? স্মল এনও ভেরিয়েবল, আবার স্মল ডিও কি
ভেরিয়েবল। এখন তুমি এটাকেও যদি তুমি ধরে নাও ইকুয়েশন, তাও ভেরিয়েবল আসবে, এটাকে ধরলেও কি আসবে, ভেরিয়েবলই আসবে। তো ভেরিয়েবল মানে কি, আমরা বলতে পারি যে ট্রাভার্স রেশিও কি প্যাকেজের ডায়া বাড়ার সাথে সাথে কমে নাকি বাড়ে। এটা যে প্যাকেজের ডায়ার সাথে ট্রাভার্স রেশিও সম্পর্ক কি ইনভার্সলি প্রপোর্শনাল নাকি ডিরেক্টলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। তবে ডায়া বাড়ার সাথে সাথে ট্রাভার্স রেশিওর মান কী হবে, কমতে থাকবে। তাহলে আমরা এখানে একটা সামারি ড্র করতে পারি, সেটা হচ্ছে এরকম: ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারে উইথ দ্য ইনক্রিজ অফ প্যাকেজ ডায়া দ্য ট্রাভার্স রেশিও ডিক্রিজেস। সময়ের সাথে সাথে যখন ডায়ামিটার বাড়তে থাকে ট্রাভার্স রেশিও আস্তে আস্তে কমতে থাকে। এবং এটা বুঝলাম যে ট্রাভার্স রেশিওটা এখানে কনস্ট্যান্ট না, যেটা আমরা এই ছবি থেকেও প্রমাণ করছিলাম। এই ছবি প্রমাণ করে না ট্রাভার্স রেশিও হচ্ছে কনস্ট্যান্ট না। ট্রাভার্স রেশিও মানে কি, সে ডানে গিয়ে আবার বামে আসতে কয়বার ঘুরতে হয়। এখানে দেখতেছি অ্যাঙ্গেলটা ফিক্সড হওয়ার কারণে সে 1.5 ঘূর্ণন দিয়ে আবার 1.5 ঘূর্ণন দিয়ে, মানে মোট 3টা ঘূর্ণন দিতে হয় তাকে ফুল ডাবল ট্রাভার্সের জন্য। বাট প্যাকেজটা বড় হওয়ার সাথে সাথে তাকে কিন্তু 3টা ঘূর্ণন দিতে হচ্ছে না, একবার দিল আবার একবার দিতে হচ্ছে, মানে 2টা ওয়াইন্ডিং করে, 2বার ওয়াইন্ডিং করে সে আবার আগের জায়গায় ফিরে আসতে পারতেছে। এই জন্য বোঝা যাচ্ছে যে এখানে ট্রাভার্স রেশিওটা কি না, কনস্ট্যান্ট না। আগে ট্রাভার্স রেশিও কত ছিল, 3 ছিল, এখন ট্রাভার্স রেশিও কত হলো, 2 হলো। তবে ট্রাভার্স রেশিও কী হরে কমে যায়, সেটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যালি ইকুয়েশনও সাজেস্ট করতেছে যে ডায়ামিটার বাড়ার সাথে সাথে ট্রাভার্স রেশিও কী হবে, কমতে থাকবে। এটাকে আমরা গ্রাফিক্যালি এভাবে দেখাতে পারি। মনে করো এদিকে টাইম বা ডায়া বাড়লো, আর এদিকে ট্রাভার্স রেশিওটা দেখালাম, তাহলে এটা কী হবে, আস্তে আস্তে কমতে থাকবে। যত সময় যাবে একসময় ট্রাভার্স রেশিওটা অনেক বেশি থাকবে, আবার আস্তে আস্তে সময়ের সাথে সাথে ট্রাভার্স রেশিওর মান কি কমতে থাকবে। তাহলে আমরা এখানে আরেকটা কনক্লুশন ড্র করতে পারি, ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে। ওয়াইন্ডিং স্পিডের সূত্র কী ছিল মনে আছে? ওয়াইন্ডিং স্পিডের সূত্র কী ছিল? বিএস এর মান কত? বিটি এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। এখানে যা আছে, যে আগেও তো আমরা দেখছিলাম উপর নিচে যা আছে সবই হচ্ছে কনস্ট্যান্ট। তো আলটিমেটলি আমরা ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এই কথাটা বুঝলাম যে ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংয়ে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা কনস্ট্যান্ট থাকে না, কনস্ট্যান্ট থাকে, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা কনস্ট্যান্ট থাকে, ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকে না, বাট ওয়াইন্ডিং স্পিডটা কনস্ট্যান্ট থাকে। প্রতি মিনিটে নির্দিষ্ট পরিমাণ ওয়াইন্ডিং হয় এবং অ্যাঙ্গেলটাও কনস্ট্যান্ট থাকে, আর ট্রাভার্স রেশিওটাও কনস্ট্যান্ট থাকে না। আর ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকে না বলেই, ট্রাভার্স রেশিও মানে কি, কয়টা কয়েল দিয়ে ডানে যায় আবার কয়টা কয়েল দিয়ে বামে আসে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা ভেরি করতে থাকে। এই সংখ্যাটা যাদের ক্ষেত্রে ফিক্সড তাদেরকে আমরা বলি প্রিসিশন ওয়াইন্ডিং। যেমন স্পিন্ডেল ড্রিভেন হচ্ছে একটা প্রিসিশন ওয়াইন্ডিং। আমরা ওই প্যাকেজের যে টাইপস পড়ছিলাম সেখানে এই কুন এবং চিজ এরা হচ্ছে ড্রাম, নন প্রিসিশন ওয়াইন্ডিং। আর প্রিসিশন ওয়াইন্ডিং মানে হচ্ছে পার্ন, রিং কপ, সিমপ্লেক্স ববিন, তারপর হচ্ছে উইভার্স বিম, ওয়ার্প বিম, এগুলো হচ্ছে সব প্রিসিশন ওয়াইন্ডিং। তো আমরা নেক্সট ক্লাসে এই ওয়াইন্ডিং মানে ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংয়ের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে প্যাটার্নিং হয়, প্যাটার্নিং বা রিবনিং হয়। এই রিবনিং সমস্যাটা কি, সেটা কীভাবে দূর করা যায় এটা দেখবো। তারপর আমরা স্পিন্ডেল ড্রিভেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রেও এই 3টা জিনিস একইভাবে প্রমাণ করব। তবে তোমাদের এই জিনিসটা একটু অনেক সময় খটকা লাগে, কোনটা কনস্ট্যান্ট কোনটা কনস্ট্যান্ট না, কিন্তু এই ছবিটা মনে রাখবা। এই ছবিটা মনে রাখলে তুমি বুঝতে পারবা যে অ্যাঙ্গেলটা যেহেতু ফিক্সড, অ্যাঙ্গেল ফিক্সড হলে তো এই সেম অ্যাঙ্গেলে যেতে গেলে সে অনেক দূরে চলে যায়, আলটিমেটলি তখন ট্রাভার্স রেশিওটা আর কনস্ট্যান্ট থাকে না। কিন্তু স্পিন্ডেল ড্রিভেনের ক্ষেত্রে আমরা দেখব এই ঘটনাটা ঠিক উল্টা। আমি আগে একটু ধারণা দিয়ে দিচ্ছি, এই জাস্ট ছবিটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এখানে অ্যাঙ্গেলটা ফিক্সড না, বাট এই ট্রাভার্স স্পিডটা ট্রাভার্স ইয়েটা ফিক্সড। এই 1 2 মনে করে 3টা গেল। আর যখন প্যাকেজটা বড় হবে তখনও তাকে 3টাই দিতে হয়, 1টা 2টা, আরও অ্যাঙ্গেল কমবে, 3টা। এখন তোমার কি মনে হয় এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা একই না? এই যে θ1 আর এটা হয়ে যাবে θ2, তার মানে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে রিডিউস করতে হবে, যেহেতু ট্রাভার্স রেশিওটা ওখানে কনস্ট্যান্ট থাকে। এটা কিসের জন্য? স্পিন্ডেল অথবা প্রিসিশনের জন্য। তাহলে এই দুইটার ছবি যদি তোমার মনে থাকে তাহলে তুমি সব দুটার মধ্যে কোনটা কনস্ট্যান্ট থাকে কোনটা বেরিয়ে থাকে তুমি সহজে অ্যাট এ গ্লান্স মাথায় রাখতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।